আপনি কি কখনো ভেবে দেখেছেন নাক ছাড়া কোনো গন্ধ পাওয়া যায় না? গন্ধ পেতে হলে নাক লাগবে। এমন কেউ আছেন যে নাক ছাড়া গন্ধ পেয়েছেন? না, খুঁজলে একজনও পাওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি অজানা এবং কৌতূহলী বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব গন্ধ পেতে হলে নাক লাগে কেন। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে মূল আলোচনায়। নাকের একমাত্র কাজ হলো শ্বাসক্রিয়া সম্পাদন করা। শ্বাসতন্ত্র এবং ঘ্রাণতন্ত্রের মূল উপাদান হলো নাক। নাকের মাঝখানে যে অংশটা থাকে এটাকে বলে সেপ্টাম। নাকের ছিদ্রের ভিতরে পিচ্ছিল পদার্থ জাতীয় থাকে যেটাকে বলা হয় মিউকাস। আমাদের বুরুর মাঝখানে এবং নাকের এই মাঝখানের দুই পাশে, দুই ছিদ্রের দুই পাশে, এটা হচ্ছে প্যারানাসাল প্যারানাসাল সাইনাস। এটাকে বলা হয় প্যারানাসাল সাইনাস। এখন এই মিউকাসের কাজ কি? নাকের ভিতরে যে পিচ্ছিল জাতীয় পদার্থ, এই যে একটা মিউকাস যার নাম, এর কাজ কি? আমরা যখন নাকের মাধ্যমে বাহিরের বাতাস শ্বাসের মাধ্যমে নেই, তখন ওই মিউকাসে আঘাত লাগে। আঘাত লাগার পরে মিউকাস কি করে? বাতাসকে ফিল্টারিং করে, পরিশোধিত করে, মুক্ত বাতাস ফুসফুসের দিকে নিয়ে যায়। আর ধূলিকণা ময়লা আবর্জনা যুক্ত সে আটকিয়ে দেয়। তার ওইগুলো আর ফুসফুসের ভিতরে যেতে দেয় না। আর প্যারানাসাল সাইনাসের কাজ কি? এর কাজ হলো আমরা শ্বাসের মাধ্যমে যে বাতাসটা গ্রহণ করি নাক দিয়ে, ওটাকে উষ্ণ এবং আর্দ্র করে ভারসাম্যটা বজায় রাখে। কোনো কিছুর গন্ধ যখন আমরা নেই বা ঘ্রাণ যখন আমরা নেই, ভালো গন্ধ হোক আর পচনশীল দ্রব্যের গন্ধ হোক, যাহা কিছু হোক না কেন, ওই গন্ধের যে রাসায়নিক কণাটা বাতাসের সাথে ছড়ানো ছিটানো থাকে। আমরা যখন নাক দিয়ে শ্বাসের মাধ্যমে বাতাসটা গ্রহণ করি, তখন ওই গন্ধের বা ওই ঘ্রাণের কণা আমাদের নাক দিয়া প্রবেশ করে। তখন আমাদের নাকের ভিতরে আবার আছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম। ওই অলফ্যাক্টরি এপিথেলিয়ামে আবার আছে অলফ্যাক্টরি রিসেপ্টর। ওই রিসেপ্টরে যখন হাজার হাজার লক্ষ লক্ষ পর্যন্ত রিসেপ্টর আছে, প্রত্যেকটা স্বাদের জন্য আলাদা আলাদা রিসেপ্টর আছে। ওই রিসেপ্টরে যখন আঘাত লাগে, তখন সে স্নায়ুতন্ত্রের সংকেত পাঠায়। স্নায়ুতন্ত্র যখন সংকেত যায়, তখন ওই সংকেতটা দ্রুত গতিতে মস্তিষ্কে যায়। তখন আমরা গন্ধ বা ঘ্রাণ অনুভব করতে পারি। ওই গন্ধ বা ঘ্রাণটা যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কে না যাবে সংকেতটা, ততক্ষণ পর্যন্ত আমরা গন্ধ বা ঘ্রাণ অনুভব করতে পারবো না। আর এটা মস্তিষ্কে যাইতে হলে নাক অবশ্যই লাগবে। নাকের রিসেপ্টরে যদি সে আঘাত না হানে, তাহলে কোনোভাবেই মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য অনেক ক্ষেত্রে নাক যখন বন্ধ থাকে, তখন কিন্তু গন্ধ বা ঘ্রাণ কোনো কিছু অনুভব করা যায় না। কারণ নাকের রিসেপ্টরে আঘাত হানে না, মস্তিষ্কতে যায় না, এই কারণে আমরা কোনোভাবেই অনুভব করতে পারি না। এখন একজন লোকের নাকে মূলত 1,00,000 কোটি পরিমাণ গন্ধ বা ঘ্রাণ আলাদা আলাদা অনুভব করতে পারবে। তাহলে 1,00,000 কোটি পরিমাণ গন্ধ বা ঘ্রাণ যদি সে আলাদা আলাদা অনুভব করতে পারে, তাহলে অবশ্যই তো সেই পরিমাণ রিসেপ্টর নাকের ভিতরে থাকতে হবে। আর যদি নাকের ভিতরে নাই থাকতো, তাহলে তো এই এতগুলো গন্ধ বা ঘ্রাণের কথা বলা হতো না। এখন প্রশ্ন হলো, এক দুইজন ব্যক্তি একই ধরনের গন্ধ বা ঘ্রাণ অনুভব করতে পারবে না, তারা যদি যমজ ভাই বোন হয় তারপরও। কারণ প্রত্যেকের গন্ধ বা ঘ্রাণের রিসেপ্টরগুলো মূলত আলাদা আলাদা থাকে, অনুভবও আলাদা আলাদা থাকে। একটা জিনিসের গন্ধ আমি যেরকম ভাবে পেয়েছি, হয়তো বা হালকা পাই, বেশি পাই বা না পাই, কিন্তু আমার পাশে আর একজন আমার মতো একই অনুরূপ মতো পাবে না। আর এই গন্ধ বা ঘ্রাণটা মূলত পুরুষের চেয়ে মহিলারা বেশি পেয়ে থাকে। আর এই বেশি পাওয়ার কারণে তাদের সন্তান প্রসব হবার পরে তাদের সন্তানের যে একটা গন্ধ বা একটা ঘ্রাণ, তার মা অনায়াসেই সেটা অনুভব করতে পারে। আর বাচ্চার
বাচ্চাদের ক্ষেত্রে বা যে কোনো লোকের বয়সের ক্ষেত্রে 8 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে সকল গন্ধ বা ঘ্রাণ অনুভব করতে পারে না। অল্প কিছু হয়তো অনুভব করতে পারে, কারণ 8 বছরের আগ পর্যন্ত তার এই রিসেপ্টরগুলো অপরিপক্ক থাকে। যখনই 8 বছর পার হয় হয়তো বা কিছু পরে, তখনই তার ওই গন্ধের রিসেপ্টরগুলো পরিপক্ক হয়। যখনই পরিপক্ক হয় তখনই সে সব গন্ধ বা ঘ্রাণ অনুভব করতে পারে। আর এই পরিপক্কটা মূলত বৈজ্ঞানিকভাবে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়টা হলো 8 বছর। সামথিং কিছু আফটার সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু মূলত এই বয়সের পরেই পেয়ে থাকে। এই ছিল আমার কাছে গন্ধ বিষয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে আমি বরাবরের মতো সবার কাছে একটা বিনীত অনুরোধ করি, নেগেটিভ বা অশালীন মন্তব্য কেউ করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথেই থাকুন, কারণ জানা বিষয় চ্যানেলে সবসময় অজানাকে জানানো থাকে। জানা বিষয় চ্যানেলে সবসময় তথ্যভিত্তিক, যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত, বাস্তব, সহজ সরল আলোচনা করে থাকে। কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।